রাজশাহী ইউনিভার্সিটি, হাজীগঞ্জ এবং কুমিল্লা ইউনিভার্সিটির জন্য তড়িৎ রসায়নের বাকি পাঠটুকু করব এবং কর্মমুখী রসায়নের শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু আমরা পড়ব। আশা করি এই ক্লাসটা থেকে ম্যাক্সিমাম যে কোনো ভার্সিটিতে যতগুলো ভার্সিটি পরীক্ষা বাকি আছে সেগুলোতে ইনশাল্লাহ কমন আসবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র নিয়ে। ফ্যারাডের দুইটা সূত্র আছে আমরা জানি। এর মধ্যে প্রথম যে সূত্রটা আছে সেটা আমরা কি জানি, যে ওই সূত্রটার কতগুলো পার্ট আছে। পার্ট বলতে এখানে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা যেটাকে আমরা যান্ত্রিক তুল্যাঙ্ক বলি, এটা একটা টপিক আছে। এটা সমান আমরা কি বলি, জেড সমান এম বাই এফ ই। এমটা হচ্ছে মলিকিউলার ওয়েট আর এফ মানে হচ্ছে ফ্যারাডে, যেখানে আমরা 1 ফ্যারাডের সমান জানি 96,500 কুলম্ব, তাই না? কোন কোন জায়গায় এরকম দেওয়া থাকতে পারে 96,473 কুলম্ব, যেটা অপশনে পাবো আমরা সেটাই দিব। এখন এখানে আমাদের কি বলে, যে বিভিন্ন ধাতু বা মৌল দিয়ে বলে এটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক কত হবে, এটা আমাদের বলে থাকে। তাহলে সেগুলো আমরা এখান থেকে বের করতে পারি সে সূত্র দিয়ে। এখানে ধরো আমার এখানে আয়রন বলছে বা কপার বলছে, সেটা আণবিক ভর এখানে দিতে হবে, ফ্যারাড দিতে হবে, এবং এটা কি, এটা হচ্ছে তুল্য সংখ্যা, এটা হচ্ছে তুল্য সংখ্যা। এখন আমরা আজকে যেটা পড়বো প্রথম সূত্র, এখানে আমাদের এই অধ্যায় থেকে তড়িৎ রসায়ন থেকে যে সকল প্রশ্ন এসে থাকে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যাথ, যে অ্যানোড থেকে কতটুকু চলে গিয়ে ক্যাথোডে সঞ্চিত হয়, এই টাইপের ম্যাথ আমাদের প্রায় আসে। তো এখন এর জন্য অনেকগুলো সূত্র আছে, এতগুলো সূত্র আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। এজন্য সর্বদা একটাই সূত্র তুমি মনে রাখবা, সেটা হচ্ছে কিউ সমান এন ই এফ। এই সূত্রটা কিউ সমান এন ই এফ। এইখানে কিউ সমান আমরা জানি কি, আই টি। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, টি মানে তো টাইম বা সময়। এটা সমান আমরা এন ই এফ দেখতেছি। এইখানটাতে আমরা এন সমান বেশ কতগুলো সূত্র জানি। এন মানে কি, মোল সংখ্যা। তা মোল সংখ্যার কি কি সূত্র আছে? মোল সংখ্যার সূত্র আছে ভিএল বাই 22.4 এসটিপি তে। এটা ভিএল বাই 22.4, এটা হয় আমার এসটিপি তে। তারপরে আমরা বলি ডাব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর। তারপরে মোল অণু বা পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তারপরে এটা আমরা বলতে পারি ভিএল ইনটু এস, আয়তনটা লিটারে নিব এবং এখানে আমরা ঘনমাত্রা দিব। এছাড়া তোমার হতে পারে পিভি বাই আরটি। পিভি বাই আরটি এই অধ্যায়ে অতটা ইম্পর্টেন্ট না। এর মধ্যে সব থেকে আমার যেটা বেশি কাজে লাগে এই ডাব্লিউ বাই এম, এক্স বাই এন এ এবং এই যে ভিএল এস, এই সূত্রটা। আচ্ছা, এখানে আমরা মোল সংখ্যাটা জেনে গেলাম, এফটাও আমরা এখান থেকে জেনে গেলাম। বাকি আছে আমাদের এই ইটা। ই বলতে তুল্য সংখ্যা, ই বলতে আমরা বোঝাচ্ছি এখানে তুল্য সংখ্যা। এখন তুল্য সংখ্যাটা কি, আর এই ক্ষেত্রে তড়িৎ রসায়নে তো আমরা ডিরেক্টলি তুল্য সংখ্যা বলি না, এখানে যতটা ইলেকট্রন আদান প্রদান হয় সেইটাই আমরা সাধারণত বলে থাকি। তাহলে বেশ কতগুলো ধাতুর তুল্য সংখ্যা আমাকে একটু মনে রাখলে ভালো হয়। যেমন অ্যালুমিনিয়াম, সে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার তুল্য সংখ্যা 3। কপার 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তুল্য সংখ্যা 2। নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার তুল্য সংখ্যা 2। এইরকম ভাবে ক্রোমিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার তুল্য সংখ্যা 3। এই টাইপের গুলা আমরা এইখান থেকে প্রশ্ন অনুসারে যখন যেটা বলবে তখন আমরা ঠিক সেই অনুসারে সূত্র বসিয়ে ম্যাথ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো আমরা একটু সলভ করতে পারি। দেখো, প্রথমে এখানে একটা প্রশ্ন আছে যে 1 মোল ইলেকট্রনের চার্জ কত।
1 মোল ইলেকট্রনের চার্জ কত? তো এটা উত্তর করতে পারো, এটা তো আমরা একটু আগেও দেখছি। খুব সিম্পল একটা উত্তর, 1 মোল ইলেকট্রন। এখন এই জায়গায় শুধু এতটুকু জানলে হবে না। এটা তো আমরা জানি যে 1 মোল ইলেকট্রনের চার্জ মানে 96,500 কুলম্ব, তাই না? এইখান থেকে আরো ডিটেলস জানতে হবে। 1 মোল ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ। অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ, বা আমি এখান থেকে বলতে পারি কি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10^23 ইন্টু ইলেকট্রনের চার্জ, এখানে কিন্তু গুণ করে দিতে পারি এই দুইটা। তাই প্রথমত 96,500 কুলম্ব একটা, এটা গেল, আবার এটাকে আমরা বলতে পারি 1 ফ্যারাডে। তাহলে এই চারটা ভাবে কিন্তু তুমি 1 মোল ইলেকট্রনের চার্জ প্রকাশ করতে পারবো। ভেরি 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 ইম্পর্টেন্ট। কিভাবে হয়েছে, কেন হয়েছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় আসে, উত্তর করতে পারো কমেন্টে। দেখো, ক্যাথোডে 1 মোল ক্রোমিয়াম জমা করতে কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন? অপশনে দেখো সব ফ্যারাডে আছে। কুলম্বে থাকলে তোমার ফ্যারাডের পরিবর্তে 96,500 বসাইতে হবে। সূত্র একটাই, ম্যাথ আসলে অধ্যায়ে এই একটা সূত্র ইউজ করবা, কিউ সমান এ নিয়ে। 1 মোল বলছে, ক্রোমিয়ামের তুল্য সংখ্যা একটু আগে কি বললাম, 3 বললাম না? 3 ইন্টু 3, তাহলে এখান থেকে আমরা পাইলাম 3 ফ্যারাডে। এটা 3 ফ্যারাডে হবে। এরপর এখানে যদি একটু খেয়াল করি, হাফ মোল কপারকে ক্রোমিয়াম 2 প্লাসে জারিত করতে, এই কপার থেকে ক্রোমিয়াম 2 প্লাসে জারিত করছে, দুইটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, তার মানে ই এর মান এখানে 2। কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন কিউ বের করতে বলছে। এন এর মান কত, হাফ, ই এর মান কত, 2 ইন্টু এফ। 2 কেটে গেলে এখান থেকে আমরা পাই হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ বা 1 ফ্যারাডে চার্জের প্রয়োজন এখানে। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এটা কিন্তু একদম ইজি, এটা যে কেউ পারবে। এটা উত্তর কত হবে বলো, যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে প্রবাহিত যদি হয়, চার্জ কত হবে? তাই কিউ এর একটা সূত্র একটু আগে আমরা দেখছি, কিউ সমান হচ্ছে আইটি। তা আই এর মান কত, 5, টি এর মান কত, 30 সেকেন্ড। অবশ্যই টাইমটাকে তোমার সেকেন্ডে নিতে হবে। তাহলে কি আসে, চার্জের একক কুলম্ব। তাহলে এখান থেকে আমরা 150 কুলম্ব পাইলাম, 150 কুলম্ব। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি কি প্রশ্ন আছে। দেখো এখানে প্রথমে কি আছে, এখানে 80 ml। 80 ml মানে এখান থেকে আয়তন আছে, তাহলে আমরা মোল সংখ্যার কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, এখানে আমাদের কি বের করতে বলছে, কত সেকেন্ড সময় প্রয়োজন হবে এখানে। তাহলে আমরা মেইন সূত্রটা সর্বদা ইউজ করব, কিউ সমান এন ই এফ। কিউ এর পরিবর্তে আইটি, এন এর পরিবর্তে যেহেতু এখানে তোমার আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে, তো অবশ্যই তুমি এন সমান কি ভিএল ইন্টু এস ইউজ করবা। ভিএল কত, 80। আচ্ছা, আমরা সূত্রগুলো একটু লিখি, ভিএল ইন্টু এস ইন্টু ই ইন্টু এফ। এটা এইখান থেকে তোমাকে বের করতে বলছে সময়, টি বের করতে বলছে। তো টি সমান তুমি এখান থেকে কি পাও, ভি এল এস ই এফ ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ। আয়তনটা তুমি লিটার, মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করবা, মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করবা। তো আমি এখানে 80 লিখলাম, নিচে আমরা 1000 করলাম, যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না সব জায়গায়, যেখানে যেখানে নাই সেখানে তো হাতে ক্যালকুলেশন করতে হবে। ঘনমাত্রা 0.1 মোলার দেওয়া আছে। তুল্য সংখ্যা, দেখো এইখানে আমরা জানি একটা যৌগ গঠনকালে যোজনী স্থানান্তরিত হয়, তার মানে এখানে আমরা বুঝতেছি আয়রনের যোজনী হচ্ছে 3। তা আয়রন 3 প্লাস থেকে ফেরাস সালফেট 2 প্লাস হয়েছে, তার মানে 1 ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, তাহলে এখানে ই এর মান হবে 1 আর এফ মানে 96,500, নিচে 1000। আর আই এর মান কত, আই এর মান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। তো যেটা দেওয়া আছে আমরা সেটাই দিব।
তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে আমাদের কি আসে দেখো, এই যে পিছনে 2 শূন্য আর এখানে 2 শূন্য, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে শুধু আমাদের গুণ করতে হবে, উপরে আমাদের এটা গুণ করতে হবে। তো দেখো এখানে 965, তার মানে এখানে 96.5 আছে, 96.5 আসে। তো 96.5 এর সাথে 9, তো তোমার যদি এটা হতো 800 হতো, ধরো এটা 96.5, এটা তুমি 100 মনে করো। তো তার সাথে যদি 8 গুণ করতে তখন তোমার কত হইতো? 800 আসতো। যেহেতু এটা 100 থেকে কম মান আমরা নিয়েছি আছে এখানে, তার মানে আমার 800 থেকে কম কোনো মান উত্তর হবে। তো 800 থেকে কমের মধ্যে দেখো একটাই অপশন আছে, অপশন বি। তাহলে এইটাই হবে আমাদের উত্তর। পরেরটা দেখি। একটা তামার তার, কিসের? কপারের একটা তার। তো এই কপারের তার মানে কিসের তার? আমরা জানি না, এটা হচ্ছে তামার তার। তাই তামার তারের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট সময়ে 1 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কতটা ইলেকট্রন প্রবাহিত হবে? তাহলে এটা যেহেতু কপার বা তামার তার বলতেছে, এখানে আমরা কি বুঝবো? এটার জন্য কত পাবো আমরা? একটু আগে লিখছিলাম না যে কপার বা কপারের তুল্য সংখ্যা হচ্ছে 2, কপার তুল্য সংখ্যা 2। এখানে কি বের করতে বলছে? কতটা ইলেকট্রন প্রবাহিত হবে, তার মানে এক্স এর মান বের করতে বলছে। যতটা কোশ্চেন এখানে রাখছি সব কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে এখানে রাখা হয়েছে। মানে প্রশ্ন আসলে এর মধ্য থেকেই আসবে, বাইরে থেকে আসার তেমন সুযোগ নাই। ইনশাল্লাহ এর মধ্য থেকে সব কমন আসবে। এই জন্য ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো, এবং যদি প্রশ্ন ব্যাংক সলভ করতে চাও করতে পারো, কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ যদি নাও করো এই ক্লাসটা এনাফ হয়ে যাবে প্রিপারেশন কমপ্লিট হওয়ার জন্য। এখন দেখো, আর আগামীকাল এক্সাম আছে, এক্সামটা সবাই টাইমলি দিয়ে দিবা। আজকে সব ভোর 5টা থেকে লিঙ্কটা ওপেন করে দিব, কালকে রাত 12টা পর্যন্ত লিঙ্কটা ওপেন রাখবো। তার মধ্যে যে কোনো সময়ে এক্সাম গুলা দিয়ে দিবা, ভোকেশনাল কেমিস্ট্রি এবং তড়িৎ রসায়ন 2টা চ্যাপ্টার মিলে। আচ্ছা, তা এখানে দেখো এই কোশ্চেনটাতে আমার বলছে কতটা ইলেকট্রন প্রবাহিত হবে। প্রথমে কোশ্চেন দেখেই তুমি এই সূত্রটা বসাই দিবা, কি কি মান আছে কি না আছে সেই অনুসারে। এখানে যেহেতু তোমার আই এবং টি দেওয়া আছে, তাহলে অবশ্যই তুমি কিউ এর পরিবর্তে আইটি বসাবা। যেহেতু তোমার এখানে অণুর সংখ্যা বের করতে বলছে, ইলেকট্রন কতটা ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে, এন এর পরিবর্তে তুমি এক্স বাই এন এ ইউজ করবা। ই তো আছে আর এফ তো আছে, এইখান থেকে তোমার কি বের করতে বলছে? এক্স বের করতে বলছে। তাহলে এক্স সমান আমরা কি পাবো? এন এ আই টি ডিভাইডেড বাই ইএফ। এন এ আই টি ডিভাইডেড বাই ইএফ। এন কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আয়ের মান কত? আয়ের মান দেওয়া আছে 0.1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 10 টু দি পাওয়ার -3 আসবে এখানে। আর টি কত জানো দেওয়া? 15 সেকেন্ড, 15 মিনিট। এটাকে সেকেন্ড করতে হবে, 6 15 90, 900 সেকেন্ড ডিভাইডেড বাই ই এর মান কত? কপারের জন্য 2 আর ফ্যারাডে হচ্ছে 96,500। এখন এইখানে ক্যালকুলেশনটা শিখতে হবে, কারণ ক্যালকুলেটর না থাকলে তো কিচ্ছু করার নাই আমার। তা আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো হাতে ক্যালকুলেশন কিভাবে করবো এখানে শেখা হয়ে যাবে। তাহলে প্রথমে তো আমি এখানে 3 দুগুণ 6 এটা কাটতে পারতেছি, এখানে 2 শূন্য, এইখান থেকে আমরা 2 শূন্য কেটে দিতে পারতেছি। এইখানে আমরা 1 করি, 1 করা মানে এই জায়গায় আমরা 10 টু দি পাওয়ার -4 লিখলাম। 10 টু দি পাওয়ার -4 মানে এখানে আমরা 10 টু দি পাওয়ার 23 থেকে -4 বাদ দিলে 10 টু দি পাওয়ার 19 পাবো, 10 টু দি পাওয়ার 19 পাবো। আচ্ছা, তাহলে থাকবে কি? উপরে থাকতেছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 19 ইন্টু 9, নিচে থাকতেছে 965, নিচে থাকতেছে আমার 965। এরপরে আমরা এখানে কি করতে পারি? আমরা
দেখো এই নিচে যদি আমি 9 আকারের কিছু পাইতাম তাহলে কাটতে একটু সুবিধা হতো না? তাহলে আমরা একটু নিচে আরেকটু কাজ করি। উপরে 10 টু দি পাওয়ার 19 থাক, এখানে 9 থাক। নিচে এটা আমরা 9.65 করি। দশমিক 2000 আগিয়ে নিয়ে আসছি, তার মানে এখানে 10 টু দি পাওয়ার 2 হবে। এই 9 আর এই 9.65 আমি কাটলাম। যদিও একটু বেশি হবে, আমরা 1 ই ধরলাম, 1 পয়েন্ট সামথিং হয় এখানে। ধরে নিলাম। এই 10 টু দি পাওয়ার 2 উপরে উঠলে কত হবে? 10 টু দি পাওয়ার 17 হয়ে যাবে। কারণ -2 হয়ে যাবে। আর এখানে থাকতেছে কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 17, নিচে থাকতেছে 1 পয়েন্ট সামথিং, তার মানে 2 পয়েন্ট কিছু আসবে। 2 পয়েন্ট কিছু ইনটু 10 টু দি পাওয়ার 17। দেখো 2 পয়েন্ট কিছু একটাই অপশন আছে। তাহলে হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু এখান থেকে আমরা শিখে ফেললাম। 2 পয়েন্ট কিছু আসবে, কিভাবে করব একই সাথে। এরপরে দেখো এই কোশ্চেনটা সেম টাইপেরই কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নাই। এখন এগুলা দেখো, এটা কি? গোল্ড ক্লোরাইড। তো এখানে বোঝাই যাচ্ছে যেহেতু থ্রি দেওয়া আছে, তার মানে গোল্ডের ক্ষেত্রে তুমি ই এর মান কত বলবা? গোল্ডের ক্ষেত্রে ই এর মান তুমি 3 বলবা। তুমি এখান থেকে আই পাচ্ছ, আর 3 6 18, 100, 1800 সেকেন্ড পাচ্ছ। সেকেন্ডে করে নিবা। কি পরিমাণ? ডাব্লিউ বের করতে বলছে। পরিমাণ মানে কি? ডাব্লিউ বের করতে বলছে। ম্যাথ মানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। এই কিউ সমান এনইএফ সূত্র দিয়ে একটা ম্যাথ অবশ্যই পাবা। তাহলে এখান থেকে এন এর পরিবর্তে কোনটা বসাবা? এখন ডাব্লিউ বাই এম বসাবা, কারণ তোমার তো ভর চাইছে। কিউ এর পরিবর্তে আইটি বসাবা। তাহলে এখান থেকে আমি ডাব্লিউ সমান কি পাই? দেখো ডাব্লিউ সমান পাই এম আইটি বাই এফই। এম এর মান কত? এম এর মান আণবিক ভর। কার আণবিক ভর এখানে নিব, এইটাই কিন্তু আমার মেইন কথা। এখানে কিন্তু গোল্ডেরই আণবিক ভরটা নিতে হবে, টোটালটার আণবিক ভর নেওয়া যাবে না, কারণ এইখানে বলছে গোল্ড কতটুকু জমা হবে, চাইছে গোল্ড কতটুকু জমা হবে। তো এখান থেকে তুমি এম এর মান দাও। গোল্ড এই দুই একটা আণবিক ভর একটু মুখস্থ রাখতে হয়। এখানে গোল্ডের আণবিক ভরটা দেওয়া উচিত ছিল, কিন্তু এরা দিয়ে দেয় নাই। না দিলে তো কিছু করার নাই। তাই গোল্ডের আণবিক ভর আমরা প্রায় ধরি হচ্ছে 197 এর মতো, বা 196 ধরা যায়। দেওয়া থাকার কথা, এটা তো দেয় না এখানে। 2.5, আর এখানে দেওয়া হচ্ছে 1800 সময়, আর নিচে হচ্ছে 96,500, আর তুল্য সংখ্যা হচ্ছে 3। এখন এইভাবে আমরা যেটা ক্যালকুলেশন করছিলাম ঠিক সেম প্রসেসে ক্যালকুলেশন করতে হবে। যদি যে সকল ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ আছে, ওই সকল ভার্সিটির জন্য তো এটা বেনিফিটেড যে ক্যালকুলেটর তুমি খুব সহজে ইউজ করতে পারতেছো। আর না থাকলে ওইভাবে সময় করে করতে হবে। এবং যদি এরকম ম্যাথ আসে তাহলে টাইম ওয়েস্ট করবা না, একদম শেষের দিকে গিয়ে করবা সময় পাইলে, কারণ এখানে তোমার প্রায় 1 মিনিটের মতো লেগে যেতে পারে, বা তার বেশিও লেগে যেতে পারে। তারপর একটু একটু খেয়াল করো, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে চার্জ দ্বারা, এটা কার মান? কিউ এর মান। কিন্তু 1 ফ্যারাডে মানে কি? কিউ সমান এনইএফ, এটাই তো কিউ এর মান দেওয়া আছে। ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? এখানেও সেই ডাব্লিউ চাইছে। তাহলে কিউ সমান আমরা একবারে এর জায়গায় ডাব্লিউ বাই এম ইউজ করলাম, ই দিলাম, এফ দিলাম। ডাব্লিউ সমান কি? এম কিউ বাই এফ ই। এম কত? কি জমা হওয়ার কথা বলছে? কপার জমা হওয়ার কথা বলছে। তা কপারের আণবিক ভর কত? 63.5। কিউ কত? 1 ফ্যারাডে। যেহেতু এখানে ফ্যারাডে দেওয়া আছে, এজন্য কিন্তু এফ এর মানটা 96,500 নেওয়া যাবে না, কারণ এখানে ফ্যারাডে দেওয়া আছে, এখানে ফ্যারাডে রাখতে হবে, এফ এফ কেটে যাবে। আর ই এর মান কত? কপারের জন্য 2। 63.5 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 31.75 আসে। সিম্পল একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে আসো। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণে বিদ্যুৎ তোমার প্রয়োজন হবে? এটা একটু উত্তর করো তো। ক্যাথোডে
1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হবে? 1, 2, 3, 4 কত ফ্যারাডে বিদ্যুৎ এখানে দরকার হবে? দেখো এটা কিন্তু যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তুমি যদি এখানে বিক্রিয়াটাই ভুল করে ফেলো তাহলে কিন্তু ম্যাথটা হচ্ছে না। এখানে হাইড্রোজেন গ্যাসের কথা বলতেছে। তাহলে এখান থেকে আমরা কি পাই? 2টা হাইড্রোজেন আয়ন পাই। তা 2টা হাইড্রোজেন আয়ন পাওয়া মানে ই এর মানটাই 2। আমার দরকার তো এখানে শুধুমাত্র ই এর মান, তাই না? তাই এখান থেকে তুমি যখন কিউ সমান এন এর অ্যাপ্লাই করবা, এন এর মান তো বলে দিয়েছে 1, ই এর মান তো বলছে 2 আর এফ তাহলে 2 ফ্যারাডে। গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন? কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন? তার মানে কার মান চাইছে? কিউ এর মান চাইছে ডিরেক্টলি। কিউ সমান যেহেতু ডাব্লিউ দেওয়া আছে আমরা ডাব্লিউ বাই এম ই দিব ক্যালসিয়াম ক্লোরাইড। এখান থেকে ই এর মান কত পাচ্ছি? ক্যালসিয়ামের যোজনী 2 না? এজন্য তার ই এর মানও 2 হবে। ক্যালসিয়াম যোজনী যা সেটাই তো তার তুল্য সংখ্যা হবে। তাহলে এখান থেকে আমরা ই দিব আর এখান থেকে তো এফ। তাহলে ডাব্লিউ 20, আণবিক ভর ক্যালসিয়াম 40, ই এর মান 2, 96, 500, 2 এই 2 দিয়ে কেটে যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে 96,500। এই পরেরটা তো সবার পারার কথা। সে একাডেমিক থেকে এখন পর্যন্ত এই টাইপের ম্যাথ অনেকবার করে করছো। তাহলে এটা একটু দেখো, এখানে এটা ভর দেওয়া আছে কি পরিমাণে বিদ্যুৎ, এখানে সে কিউ চাইছে। কিউ সমান কি? ডাব্লিউ বাই এম ই এফ। এরপর থেকে ম্যাথ আসলে আমি আর এভাবে ইউজ করবো না, ডিরেক্টলি সবগুলা বসাই দিব। ডাব্লিউ কত দিছে? 27। এখানে কিন্তু তোমার 9 গ্রাম দিয়েও ম্যাথ আসতে পারে। অ্যালুমিনিয়ামের মলিকিউলার ওয়েটই তো 27। এর মান কত? অ্যালুমিনিয়াম বলছিলাম 3 ইন্টু এফ। 27/27 মানে 1 আসে, তার মানে 3 ফ্যারাডে উত্তর হবে। ইলেকট্রনের আধান কত কুলম্ব? ইলেকট্রনের আধান কত কুলম্ব হবে? তা ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তা তুমি দশমিক যদি এক ঘর পিছায় নিয়ে যাও তাহলে 10 এর পাওয়ারে কমাতে হবে। এইটা দুইটা কিন্তু আবার সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি এটাই হচ্ছে আমাদের এটার উত্তর। নেক্সট আসি। এখানে দেখো এত অ্যাম্পিয়ার তড়িৎ, এখানে সব টাইপের একটা করে ম্যাথ রাখছি এই জন্য একটু বেশি মনে হচ্ছে। 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? কপারের মলিকুলার ওয়েট এখানে দেওয়া আছে। তা আমরা এতক্ষণ বারবার পড়তে পড়তে অবশ্যই এটা মুখস্থ হয়ে গেছে যে ডাব্লিউ সমান এমআইটি বাই এফি। এই ভর দিয়ে ম্যাথ আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। এম এর মান 63.5, আই এর মান হচ্ছে 9.65, টি এর মান কত? 4000, ফ্যারাডে কত? 96,500, ই এর মান কত? কপারের জন্য 2, তা উপরে আছে 9.65, এখানে তুমি 9.65 তৈরি করো, 0.4 ঘর আগিয়ে নিয়ে আসছো, তার মানে তুমি এখানে কি লিখবা? 10 টু দি পাওয়ার 4 লিখবা। 9.65 9.65 আমি কেটে দিব, 10 টু দি পাওয়ার 4 উপরে উঠে যাবে। উপরে থাকে 63.5 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কেটে দিই আমি এখানে, তাহলে 10 টু মাইনাস 1 6.35 আসে। না 6.35 কেন, 2 দিয়ে ভাগ, 6.35 এর অর্ধেক হয়ে যাবে, তার মানে 12
6.25 এখানে কত আসে? 6.35 6.35 এর সাথে 2 গুণ, 6.35 এর সাথে 2 গুণ করলে 12.70 আসে। 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম 3+ আয়নকে ধাতব অ্যালুমিনিয়ামে পরিণত করতে কতটা ইলেকট্রন প্রয়োজন হবে? কতটা ইলেকট্রন প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে এখানে কতটা ইলেকট্রন দরকার? তা প্রথমে তুমি এখান থেকে কিউ ছাড়া তো অন্য কিছু বের করতে পারবে না। ডাব্লুর মান দেওয়া আছে 13.5, আর আমরা জানি মলিকিউলার ওয়েট 27, ই এর মান কত? অ্যালুমিনিয়ামের জন্য 3 আর 96,500 দিব এখানে। এখানে কাটলে আমরা 2 পাচ্ছি। এখানে 2 দিয়ে 96,500 কে ভাগ করে তার সাথে 3 গুণ করলে তুমি এখানে পাবা 1447 কুলম্ব। এটা তো গুণ করা কঠিন কিছু না, আর যেহেতু এখানে জোড় আছে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা। এইটা কি আসছে? এত কুলম্ব চার্জ আমার প্রয়োজন। এখন বলছে কতটা ইলেকট্রন প্রয়োজন হবে। তা এখানে যদি আমি 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করি তাহলে বুঝতে পারবো যে কতটা ইলেকট্রন দরকার হবে। কারণ আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। একটা ইলেকট্রন চার্জ মানে এটা। তো এখন এইটা তো আমরা ক্যালকুলেশন করা একটু কঠিন, তো আমরা কি করব? এইটা এখানে যেমন 1.6 আছে আমরা এখানে 1.4 আকারে করে নিব। তো এটা 1.4 আসে দশমিক কয় ঘর আগে নিয়ে আসতেছি? 2 3 4 5 ঘর নিয়ে আসতেছি। তার মানে 10⁻⁻5 সামনে নিয়ে আসতেছি বলে মাইনাস দিতে হবে। আর এখানে 1.6 ইনটু এটা উপরে উঠাই দিই 10⁻19 আসে। তো এটা আমরা কাটলাম। পয়েন্ট কিছু আসবে, পয়েন্ট সামথিং আসবে। 0.9 এর মধ্যে কিছু আসবে, ধরো 0.9 ইনটু 10 কত হবে? 19 থেকে 5 বাদ দিলে 14 থাকবে। তার মানে দশমিক আরেক ঘর পিছাও 9 ইন্টু 10⁻13 আসে। ও দশমিক এখানে মাইনাস আসবে কেন? প্লাসই আসে। সামনের দিকে আগে এসেছে, তো সামনের দিকে আগে তো প্লাস দিতে হবে দশমিকে। তার মানে 10⁻কত আসে? 19/24 আসে। তার মানে 9 ইন্টু 10⁻23 আসবে। এইটা আসে। 50 মিনিট ধরে 0.20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, এত গ্রাম কপার জমা হয়। কপারের রাসায়নিক তুল্যাঙ্ক ওজন কত? তা দেখো, ফ্যারাডের প্রথম সূত্র মতে আমরা জানি ডাব্লু সমানুপাতিক কিউ, তাই না? তো এখান থেকে তুমি যদি সমানুপাতিক চিহ্ন উঠায় দাও, একটা সমান চিহ্ন নিয়ে আসতে হয় আর একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এই জেডটাই হচ্ছে তোমার রাসায়নিক তুল্যাঙ্ক। তাই জেড সমান কি আসছে? ডাব্লু বাই কিউ আসে। কেন এটা দিলাম? কারণ আমার এই ইনফরমেশন গুলো কোশ্চেনে দেওয়া আছে। ডাব্লু দিচ্ছে 0.20, কিউ এর মান দেওয়া আছে কত? আইটি। আই হচ্ছে 0.2 আর টি হচ্ছে 50 ইন্টু 60, 50 ইন্টু 60। তাই 0.2 কেটে যায়, তার মানে 1/3000 আসে। 1/3000 আসে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? 1/3 ইন্টু 1/1000, একই তো কথা। 1/3 মানে 0.33, আর 1/1000 মানে কত? 10⁻³ খুব সিম্পল, আমরা হিসেব করে ফেললাম। তাহলে এখানে থাকে কত? 3.3 ইন্টু 10⁻⁴। এটা কি? গ্রাম পার কুলম্ব। এককটা কি? গ্রাম পার কুলম্ব। কারণ দেখো এইখানে তুমি ভরটা কিসে নিছিলে? ভরটা গ্রামে নিছিলে, আর চার্জটা কিসে? আইটি গুণ করলে যত কুলম্বে আসে, তাহলে এটা কিন্তু গ্রাম পার কুলম্ব। অপশনে কোথাও কিন্তু গ্রাম পার কুলম্ব নাই, কেজি পার কুলম্ব আছে। তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আবার 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.3 ইন্টু 10⁻⁻7 কেজি পার কুলম্ব। 3.3 10⁻⁻7, এই যে সি নাম্বারটা। এখানে আমাদের সি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, এরপরে দেখো,
যদি কপার সালফেটের দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা হয় তাহলে ইলেকট্রোলাইটিক সেলের ইলেকট্রোডে সঞ্চিত কপারের পরিমাণ কত হবে? সঞ্চিত কপারের পরিমাণ কত হবে? তা এইটা দেখো মনে হচ্ছে কঠিন, কিন্তু এটা একদম সিম্পল একটা ম্যাথ। তুমি দুইটা ভাবে এটা করতে পারো চাইলে। আমরা যে কিউ সমান এনইএম সূত্র আছে ওটা দিয়েও করতে পারো। তার মানে আমরা বলতে পারি, যেহেতু এখানে বলছে অপশন দেখো সব মোল আছে, তার মানে এন বের করতে হবে। এন সমান কিউ বাই এফ ই। কিউ বলছে 1 ফ্যারাডে, তাহলে এফ তো এফ এর জায়গায় থাকবে। কপারের ক্ষেত্রে এর মান কত? 2 না? তাহলে এখানে কত আসছে? 1/2 মানে 0.5 মোল। এটা 0.5 মোল আসে। তাহলে আমরা ডিরেক্টলি এই সূত্র দিয়েও কিন্তু বের করতে পারি। এখন তুমি যদি অন্যভাবে বলো 1 মোল কপার, এখানে আমরা কতটা বিদ্যুৎ পাই? 2 ফ্যারাডে বিদ্যুৎ পাই না? তার মানে 2 ফ্যারাডের জন্য 1 মোল লাগতেছে, তাহলে 1 ফ্যারাডের জন্য কতটুকু লাগবে? এর অর্ধেক লাগবে, 0.5 মোল লাগবে। যেভাবে ইচ্ছা এখানে আমরা বলতে পারি। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু খেয়াল করো। এই টাইপের কোশ্চেন খুব ইন্টারেস্টিং, যে 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিবহন করতে ক্যাথোডে কোন ধাতুর আয়নে বেশি সঞ্চিত হবে? কোন ধাতুর আয়নটা বেশি সঞ্চিত হবে? সূত্র কি? একটাই, কিউ সমান এনইএফ। যতগুলা ম্যাথ করছি সব কিন্তু একটা সূত্র দিয়েই করছি। আমার বলছে সঞ্চিত হবে কতটুকু, তার মানে ডাব্লু। দেখো এখানে এই জায়গায় এন এর সাথে ই এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এন সমান আবার আমরা জানি ডাব্লু বাই এম। এন এর সাথে ডাব্লু এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তার মানে আমরা এইখানে লিখতে পারি ডাব্লু সমানুপাতিক 1 বাই ই। তাহলে এখানে আবার বলছে বেশি সঞ্চিত হওয়ার কথা, তার মানে ই এর মান যত কমবে ব্যস্তানুপাতিক হওয়ার জন্য ডাব্লু এর মান তত বেশি হবে। এই অপশন গুলোর মধ্যে আবার তাহলে ই এর মান যার সব থেকে কম তার ডাব্লু সব থেকে বেশি বলবো। তা আসলে আমরা ই এর মান দেখি। জিঙ্ক ই এর মান 2, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। অ্যালুমিনিয়ামের ই এর মান 3, পটাশিয়ামের ই এর মান 1, ক্যালসিয়ামের ই এর মান কত? ক্যালসিয়ামের 2। যেহেতু এই জায়গাটাতে আমার পটাশিয়ামের ই এর মান সব থেকে কম, এই জন্য এ সব থেকে বেশি সঞ্চিত হবে। এই সব থেকে বেশি সঞ্চিত হবে। এইবার আসো মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ যে কোনো ভার্সিটির জন্য, যে একটা কোষ সংকেত দেওয়া আছে, এর মধ্যে কোনটার বিভব বাড়ালে, কোনটার ঘনমাত্রা বাড়ালে আমার ই সেলের মানটা বাড়বে। ঢাকা ইউনিভার্সিটিতে এবার একই কোশ্চেন আসছিল, একটু ঘুরায় আসছিল, একটু ঘুরে আসছিল। আচ্ছা, এখন এটার জন্য খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্ম আমার দরকার নাই, ম্যাথমেটিক্যাল টার্মের আমার প্রয়োজন নাই, কিন্তু নার্নস্টের ইকুয়েশনটা আমার লাগবে। এই কোশ্চেন সলভ করার জন্য তোমার নার্নস্টের ইকুয়েশনটা জানা লাগবে। নার্নস্টের ইকুয়েশনের সবকিছু জানা লাগবে না, শুধুমাত্র লাস্টের পার্টটুকু জানা লাগবে। তাহলে তারপরে আমি একটু সব পুরো সূত্রটা একটু এখানে লিখি বোঝার সুবিধার জন্য। ই সেল সমান, আমরা কি জানি নার্নস্টের ইকুয়েশনে, ই নট সেল প্লাস 2.303 RT বাই EF log। এই পরে যে পার্টটুকু লিখবো এই পার্টটুকুই ভেরি 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 ইম্পর্টেন্ট। উপরে লিখতে হবে বিক্রিয়কের আয়ন, উপরে লিখতে হবে কি? বিক্রিয়কের আয়ন, নিচে লিখতে হবে উৎপাদের আয়ন। এখন কথা হচ্ছে এই উৎপাদের আয়ন আর বিক্রিয়কের আয়ন আমি কিভাবে সংকেত দেখে চিনবো এটাও বলতেছি। দেখো, তারপর আমি এক এক করে আসতেছি। আচ্ছা, তাহলে এই বিক্রিয়কের আয়ন বা উৎপাদের আয়ন এগুলো চিনবো কিভাবে? তুমি একটু সিম্পল চিন্তা করো। আমি যদি পাশে এখানে লিখি, জিঙ্কের জারণ হয় আমরা জানি, জিঙ্ক এরকম ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে, এজন্য নেগেটিভ দিই। তীর চিহ্নের ডান পাশে যারা থাকবে, দেখো জিঙ্ক 2 প্লাস আছে না ডান পাশে, তীর চিহ্নের ডান পাশে থাকলে তাদেরকেই তো আমরা উৎপাদক বলি, বাম পাশে থাকলে তাদেরকে আমরা বিক্রিয়ক বলি। এখানে কিন্তু এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়কের আয়ন তো হচ্ছে না। জিঙ্ক তাহলে কিসের আয়ন হচ্ছে? উৎপাদক যেহেতু আছে, তার মানে এটা কিন্তু আমার উৎপাদের আয়ন। তুমি যদি কপারের কথা চিন্তা করো, কপার 2 প্লাস, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে, জিরোতে পরিণত হবে।
এই আয়নটা কোন পাশে আছে? বাম পাশে আছে, এইটাই হচ্ছে বিক্রিয়কের আয়ন। তাহলে এখানে আমি উল্টা করে এটাও তো লিখতে পারি, বিক্রিয়কের আয়ন বলতে কপার 2 প্লাসের আয়ন, নিচে হবে আমার উৎপাদের আয়ন। এখন যতগুলা বিক্রিয়কের আয়ন থাকবে সবগুলা উপরে গুণাকারে বসাইতে হবে, যতগুলা উৎপাদের আয়ন থাকবে সবগুলা এখানে নিচে বসাইতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু 2টা বিক্রিয়কের আয়ন দিয়েছিল, যে কোশ্চেনটা আসছিল। আচ্ছা, এখন এইখানে কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, এইখানে আমি একটু বলি, তারপরে এই কোশ্চেনে আসতেছি। আগে এটা আমরা আমাদের মতো করে সলভ করি। এইখানে আমরা যদি একটু বলি, এই লগের মান যত বেশি হবে, মানে এই টোটাল লগের মান, ধরো log 2, log 2 এর মান কত? ধর 0.3, আর log 4 এর মান কত? 0.6। তার মানে আমার যত লগের পরে মান বাড়তেছে ততই আমি লগের মানটা বেশি পাচ্ছি। লগের পরের সংখ্যা বাড়লে আমি লগের মানটা কিন্তু বেশিই পাচ্ছি। এখন কিভাবে আমি এই লগের মানটা বেশি করতে পারবো? লগের পরে যে সংখ্যা আছে সংখ্যাটা কিভাবে বেশি করতে পারবো? কিভাবে বেশি করতে পারবো? দুইটা ভাবে করতে পারি। এই যে উপরে যারা আছে তাদের পরিমাণ বাড়াতে পারি, অথবা নিচের পরিমাণ কমাতে পারি। এই দুইটা করতে হবে। তাহলে আমি এখানে দুইটা কাজ করতে পারি। যেহেতু ইসেলের সাথে এই যে লগের পরে যে মানটা, মানে টোটাল এইটুকু এদের সমানুপাতিক সম্পর্ক, এদের মান যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইসেলের মান বাড়বে, কারণ এখানে পজিটিভটা নিয়েছিলাম। যদি তুমি এখানে নেগেটিভ ইউজ করতে উৎপাদকটা কিন্তু উপরে উঠে যেত। যেটা বলতেছিলাম, এইখানে লগের পরে যে সংখ্যাটা এটা যদি আমি বাড়াতে পারি, এটার সাথে যেহেতু ইসের সমানুপাতিক সম্পর্ক, ইসেলের মানটা বাড়বে, কোষ বিভাগ বাড়বে। তাহলে এইটা কিভাবে বাড়বে? লগের পরের মানটা তোমাকে কি করতে হবে? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে। দুইটা কথা এখানে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে অথবা উৎপাদের ঘনমাত্রা কমাতে হবে। উৎপাদের ঘনমাত্রা তোমাকে কমাতে হবে, এই দুইটা কাজ করতে হবে। তাহলে বিক্রিয়কের বলতে এখানে আমরা বিক্রিয়ক ধরছিলাম কপার, আর উৎপাদ বলতে আমরা ধরছি এখানে জিঙ্ক। এই দুইটা কাজ করতে হবে। তাহলে এবার আমরা আসো এইখানে অপশন গুলো একটু খেয়াল করি। ইনক্রিজ জিঙ্ক আয়ন, জিঙ্ক আর আয়ন, দেখো এটা আছে উৎপাদের আয়ন, উৎপাদের আয়ন কমাতে হবে, তাহলে এটা তো হচ্ছে না। ইনক্রিজ কপার 2 প্লাস, কপার 2 প্লাস ছিল উৎপাদের আয়ন, হ্যাঁ উৎপাদের আয়ন, এই বিক্রিয়কের আয়ন ছিল কপার 2 প্লাস, বিক্রিয়কের আয়নটা বাড়াতে হবে, এই যে বিক্রিয়কের আয়ন বাড়াতে হবে। বাকি এগুলা তো দুইটা করে অপশন থাকলে তো হবে না। তারপরে আসো, একটা 3 যোজি এর মান 3 ধাতব লবণের জলীয় দ্রবণে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 965 সেকেন্ড যাবত চালনা করলে, যদি এরকম দেখো 965 বা এরকম কিছু আছে, তাহলে ম্যাথটা দ্রুত করবা, কারণ আমরা এফ এর মান 96,500 জানি না, তো সেটা কিন্তু আমরা খুব দ্রুতই কেটে দিতে পারি। খুব ভালো করে কাটতে পারবো, এখানে আমাদের কোনো ঝামেলা থাকবে না। কত গ্রাম ধাতু জমা হওয়ার কথা, তাহলে আমরা এখানে এমআইটি বাই আমরা এফ ইউজ করব। এম এর মান দিছে 27, আই এর মান দিছে 30, সময় দিছে 965, এফ এর মান আমরা জানি 96,500, ই কত জানো? 30 যদি 3 বলে দিছে, তাহলে আমরা এই দুই এক শূন্য এক শূন্য এখানে কেটে দিই, এই তিন কেটে দিই, 965 96 9650 টা করলে 10 থেকে 27 কে 10 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 2.7। কত সহজে এটা কিন্তু করে ফেললাম। এরপরে দেখো, এক মোল ইলেকট্রনের চার্জ কোনটি দ্বারা প্রকাশ পায়? এক মোল ইলেকট্রনের চার্জ আমরা 1 ফ্যারাডে দ্বারা প্রকাশ করি। এটা দেখো, এই জারণ বিক্রিয়ায় কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন? এই জারণ বিক্রিয়ায় কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হবে আমার? তা এইখানে কিউ বের করতে হবে, যেহেতু কুলাম্ব আছে, কিউ সমান আমরা এনইএফ বলবো। এখান থেকে এন তো ডিরেক্টলি দেওয়া নাই, যেহেতু এন দেওয়া নাই, বা এখানে আমরা এন 1 মোল ধরে নিতে পারি, যেহেতু পানি 1 মোল আছে, হাইড্রোজেন গ্যাসও 1 মোল আছে।
এখানে আমরা 1 মোল ধরতে পারি। ই এর মানটা কত হবে এটাই হচ্ছে এখানে বিষয়। আর এফ এর মান তো আমরা জানি যে ৯৬৫০০। এখন একটু এখানে যদি খেয়াল করো, দেখো এই জায়গায় কিন্তু ২টা ইলেকট্রন স্থানান্তরিত হয়। এটা একটু মুখস্থ রাখলেও হয় যে পানির তড়িৎ বিশ্লেষণের সময় আমার ২টা ইলেকট্রন স্থানান্তরিত হয়। ই এর মান হচ্ছে 2, তার মানে 2 ইনটু ৯৬৫০০। তো দুইটা গুণ করলে কত আসে? ১৯ দুগুণে ৩৮, ওই ৯ দুগুণে ১৮, ১৯ ৩০০ আসবে। তো ৩০০ তো কোনো অপশনে নাই। এখানে যদি আরেকটা শূন্য হতো তাহলে এইটা কিন্তু উত্তর হতো। একটা শূন্য এখান থেকে কম আছে, তার মানে এখানে উত্তরটাই নাই। তাই তড়িৎ রসায়নে আমাদের এই পার্টটুকু ছিল। এখন আমরা একটু কৃষি বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য যে কোনো জায়গার জন্য যদি বলি যে এই অধ্যায় থেকে আমরা কি কি অবশ্যই পড়বো, বা অবশ্যই আমাকে কি কি পড়তে হবে। প্রথমত আমাকে পড়তে হবে ওই যে সিরিজটা আছে। কোন সিরিজ? সক্রিয়তা সিরিজ। গত ক্লাসে পড়াইছিলাম, আজকে একটু সামারি করে দিই। এই সক্রিয়তা সিরিজ থেকে কি কি পড়তে হবে বা এই সক্রিয়তা সিরিজ থেকে কি কি পাবো আমি। প্রথমত সক্রিয়তা সিরিজে আমরা বলছিলাম উপরের দিকে যত যাব সক্রিয়তা বাড়বে। উপরের দিকে যত উঠবো সক্রিয়তা বাড়বে। দ্বিতীয়ত লিখি উপরের দিকে যত যাব সেটাকে আমরা বলেছিলাম অ্যানোড হিসেবে ব্যবহার করব। যারা অ্যানোড সেখানে হবে হচ্ছে জারণ, যেখানে জারণ হয় তাদেরকে আমরা বলেছি হচ্ছে বিজারক। তাহলে ঠিক তার উল্টো হবে নিচে, নিচের দিকে যত যাব সেটা আমার কি হবে? তাহলে উল্টা করে আমার সেটা ক্যাথোড হবে। যেখানে ক্যাথোড সেখানে কি বলি আমরা? বিজারণ। আর যেখানে বিজারণ সেখানে আমরা বলি জারণ। এই তিনটা। তারপরে কি পড়াইছিলাম যে যে যত নিচে, যে যত নিচে সে তত আগে দ্রবণে চলে যাবে বা চার্জ মুক্ত হবে। এটা। এরপর উপরের ধাতু নিচের, উপরের ধাতু নিচের ধাতুর লবণ থেকে প্রতিস্থাপন করতে পারবে। মানে যারা সক্রিয়, উপরের দিকে কি বলছি বেশি সক্রিয়, তারা নিচে যারা কম সক্রিয় তাদেরকে প্রতিস্থাপন করতে পারবে। প্রতিস্থাপন করতে পারবে। তাহলে এর উল্টাটা কি বলবা? নিচের ধাতু, নিচের ধাতু উপরের লবণ থেকে প্রতিস্থাপন করতে পারবে না। প্রতিস্থাপন করতে পারবে না। এটা একটা কথা। এই আর কি? প্রতিস্থাপন তো করতে পারবে না বললাম। আরেকটা আছে যে প্রলেপ দেওয়ার ক্ষেত্রে। প্রলেপ দিবা কাদের? উপরের দিকের গুলা। প্রলেপে আমরা উপরের দিকের গুলা ব্যবহার করব। সবার উপরে যে থাকবে তাকেই প্রলেপ দেওয়া। যেমন কোশ্চেন আসতে পারে যে কোন ধাতুর প্রলেপ দিলে লোহায় মরিচা পড়ে না। ধরো আমি অপশনে বললাম লেড, তারপরে জিঙ্ক, টাইটানিয়াম, মার্কারি। এদের মধ্যে যার অবস্থান সবার উপরে থাকবে সেইটা বলতে হবে। আমরা সাধারণত জিঙ্কের অবস্থানটা উপরে দেখি না, তাহলে জিঙ্ক দেওয়া হয়, কিন্তু গ্যালভানাইজিং বলা হয় জিঙ্ক দেওয়াটাকে। জিঙ্ক দেওয়ার পরীক্ষাটাকে গ্যালভানাইজিং বলা হয়। এটা প্রলেপ দেওয়ার ক্ষেত্রে এটা করতে হবে। উপরের ধাতুগুলা দিয়ে আমরা সাধারণত প্রলেপ দিব। এই কতগুলা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস,
উপরের লবণগুলা নিচের ধাতুর সাথে বিক্রিয়া করবে না। আমি সবকিছু এক জায়গায় করে দিচ্ছি, এরকম এক জায়গায় অন্য কোথাও পাবা কিনা জানি না, কিন্তু এটা যদি দেখো অনেক হেল্প করবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। উপরের ধাতুর লবণগুলা নিচের ধাতুর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, এটা মনে রাখতে হবে। লাস্ট আরেকটা জিনিস, ওই যে পাত্রর ম্যাথের কথা বলতেছিলাম, ওইটাও একটু মনে রাখতে হবে। কি বলছিলাম, যে উপরের ধাতুর পাত্রে, উপরের ধাতুর পাত্রে নিচের ধাতুর লবণ রাখা যাবে না। উপরের ধাতুর পাত্রে নিচের ধাতুর লবণ রাখা যাবে না। যদি এই টাইপের ম্যাথ রিটেনে আসে তখন কি করবা, এই যে পাত্র রাখা যাবে কিনা, সেই ক্ষেত্রে পাত্র যেটা দেওয়া থাকবে সেইটাকে তুমি সর্বদা অ্যানোড ধরবা, আর যেটা লবণ বা ধাতু দেওয়া থাকবে, যে কথাটা বলবে, সেইটাকে তুমি ক্যাথোড ধরে নিয়ে ম্যাথ সলভ করবা। তাহলে এই যে লাইনটা, এই লাইনটাকে তুমি যদি অন্য ভাষায় বলতে চাও কি বলবা, এই পাত্রটাকে অ্যানোড ধরতে বলছি, তুমি অ্যানোডের পাত্রে ক্যাথোড রাখতে পারবা না। পাত্রটা তো অ্যানোড বলছি, বাকিটা ক্যাথোড বলছি, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, অ্যানোডের পাত্রে ক্যাথোড রাখতে পারবো না। তার মানে উপরের দিকে যারা থাকবে তারা অ্যানোড হিসেবে কাজ করে, তাদেরকে পাত্রে আমরা নিচের কোনো কিছুই রাখতে পারবো না, নিচের কোনো কিছুই রাখতে পারবো না। এইটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস একটু পড়তে হবে, সেটা হচ্ছে সল্ট ব্রিজের সল্ট গুলা। লবণ সেতুতে টেক্সট বুকে আমাদের 4টা লবণের কথা বলা হয়েছে। লবণ সেতুটা কি, আর ওখানে আমরা 2টা পাত্রকে পরোক্ষভাবে সংযোগের জন্য ব্যবহার করি, বর্তনী পূর্ণ করার জন্য এবং চার্জের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ওটা মূলত ব্যবহার করা হয়। এবং এইখানে যে লবণটা ব্যবহার করা হয় সেটার ঘনমাত্রা থাকে কত, 0.1 মোলার। কি কি লবণ থাকে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফেট, এই 4টা লবণ প্রেজেন্ট থাকে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই আর এই, তাহলে এখান থেকে সক্রিয়তা সিরিজ পড়তে হবে, ইএমএফ এর কোষ বিভবের মান নির্ণয় পড়তে হবে, ফ্যারাডে সূত্রের ম্যাথ নির্ণয় এটা পড়তে হবে। এইগুলাই হচ্ছে সাজেশন। যা যা পড়ালাম এর বাইরে থেকে ইনশাআল্লাহ কোনো প্রশ্নই আসবে না। এবার আসো আমরা একটু অল্প কথায় ভোকেশনাল কেমিস্ট্রিটা যে কয়টা প্রশ্ন আসতে পারে শুধু সেই কয়টা প্রশ্ন নিয়ে আমরা একটু কথা বলবো। খুব বেশি প্রশ্ন এখান থেকে আসার পসিবিলিটি নাই। দেখো, প্রথমে একটা কোশ্চেন আছে এখানে, যে 35% আপেক্ষিক আর্দ্রতার কোন খাদ্যকে যদি 80% আর্দ্রতায় নিয়ে যাও তাহলে খাদ্যের কি হবে? তাহলে খাদ্যের এখানে কি হবে বলতো, এই খাদ্যের কি ঘটবে, কি করতে পারে, কি মনে হচ্ছে? কম আপেক্ষিক আর্দ্রতা, সেখান থেকে তুমি বেশি আপেক্ষিক আর্দ্রতা নিয়ে গেছো, এটা অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা করতে থাকবো আমি, তাহলে তার মধ্যে একটু ইনফরমেশন তোমাকে দিই। এটা মূলত তোমার আসছে পানি সক্রিয়তা টপিক থেকে, বলা যায় এক প্রকার পানি সক্রিয়তা টপিক থেকে। পানি সক্রিয়তা আমরা কি জানি, খাদ্যবস্তু শুষ্ককরণের ওইখানে আছে, যে খাদ্যতে কতটুকু জলীয় বাষ্প আছে এবং আশেপাশে খাদ্যবস্তুর আশেপাশে যতটুকু জলীয় বাষ্প আছে এদের যে অনুপাত সেটাকে আমরা পানি সক্রিয়তা বা এডব্লিউ বলি। তিনটার এডব্লিউ বা পানি সক্রিয়তার মান আমরা মুখস্থ করি, সেটা তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারো 22 দিয়ে। ব্যাকটেরিয়া, ইস্ট এবং ছত্রাক। ব্যাকটেরিয়া জন্মাবে পানি সক্রিয়তার মান কত এর জন্য? খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য
ব্যাকটেরিয়া ইজ ছত্রাক, এদের জন্মানোর জন্য কিন্তু অবশ্যই পানি প্রয়োজন, অবশ্যই পানি প্রয়োজন। এখন কতটুকু পানি হলে সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট এরা জন্মাবে? ব্যাকটেরিয়া জন্মাবে হচ্ছে এভাবে, এই 22 দিয়ে মনে রাখবা, তারপরে মনে রাখবা হচ্ছে 90, 88, 80, 90, 88, 90, 88, 80। পানি সাক্ষরতার মান যদি 0.90 থেকে বেশি হয় সেখানে তোমার ব্যাকটেরিয়া জন্মাবে। পানি সাক্ষরতার মান 0.88 থেকে বেশি হলে তোমার ইস্ট জন্মাবে। পানি সাক্ষরতার মান 0.80 থেকে বেশি হলে সেখানে তোমার ছত্রাক জন্মাবে। তাহলে এটা উত্তর কি হবে? কোশ্চেনটার উত্তরটা করো। আচ্ছা আমি করে দিই, দেখো এখানে 30% আপেক্ষিক আর্দ্রতার কথা বলছে এখানে। সেই 30% আপেক্ষিক আর্দ্রতা থেকে আমাকে এখানে নিয়ে গেছে কত? 80% আপেক্ষিক আর্দ্রতায়। এই দুইটা যদি তুমি অনুপাত করো, আচ্ছা এইখানে অনুপাত যদি করো, পানি সাক্ষরতার মান এদের অনুপাত করলে 35/80 করলে কত আসে? এডব্লিউর মান কিন্তু অনেক কম আসে। তার মানে এখানে কোনো খাদ্য বস্তু তোমার কোনো চেঞ্জ হয় না। দুধের স্বাদটা অনেক ভালো হয়ে থাকে কোন কারণে? দুধে একটা প্রোটিন থাকে তার জন্য। সেই প্রোটিনটা কি? ক্যাসিন। এটার জন্য দুধের স্বাদটা অনেক ভালো হয়ে থাকে। খাদ্য সংরক্ষক হিসেবে সাইট্রিক অ্যাসিডের পিএইচটা একটু মুখস্থ করতে হয়, 3.14। সাইট্রিক অ্যাসিডের পিএইচ 3.14। নিচের মাইক্রোবায়াল, মাইক্রোবায়াল মানে কি? মাইক্রোবায়াল মানে তো অণুজীব, আমরা জানি মাইক্রোবায়াল মানে অণুজীব। তাই নিচের কোনটা খাদ্য সংরক্ষক নয়? মাইক্রোবায়াল এজেন্ট না। দেখো এই যে সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড, সোডিয়াম বেনজোয়েট, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু সব মাইক্রোবায়াল, এগুলো সব মাইক্রোবায়াল। কিন্তু এই যে বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন মানে এটাকে কি বলা হয়? টিবিএইচকিউ। এটা কি? টিবিএইচকিউ। এটা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তার মানে এইটা আমার মাইক্রোবায়াল না, অ্যান্টিঅক্সিডেন্ট ওটা। নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজোয়েট। এইটা এইবার পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে বেশ কতগুলো জায়গায় আসছে এই কোশ্চেনটা। যদি এটা এর আগেও অনেক পরীক্ষায় আসছে, এরপরও যে পরীক্ষাগুলো আছে সে সামনে এই পরীক্ষাগুলোতে এই কোশ্চেনটা রিপিট হবে। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? খাদ্য সংরক্ষণে আমরা ব্যবহৃত করতে গিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোনটা ব্যবহার করে থাকি? এখানে দেখো 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হয় একটু জানাও।
কেউ তো কোনো উত্তরই করতেছ না। আচ্ছা আমি বলে দিই, রেসপন্স না করলে বুঝবো কিভাবে যে এগুলো বুঝছো কিনা বা এগুলা রিভিশন করতেছো কিনা? কেউ তো কিছু বলতেছেও না। দেখো, খাদ্য সংরক্ষণে আমরা যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ব্যবহার করি, অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে আমরা এখান থেকে পড়ে ফেলতে পারি। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কিন্তু দুই টাইপের আছে, একটা আছে হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা আছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট ছিল হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, তারপরে টারশিয়ারি বিউটাইল হাইড্রো কুইনোন টিবিএইচকিউ, আর আছে হচ্ছে প্রোপাইল গ্যালেট। এগুলো হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আর অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তিনটা, সিএসি, ভিটামিন সি, ভিটামিন ই এবং সালফাইড লবণ, এই তিনটা। তো এর মধ্যে দেখো একমাত্র এই যে বিএইচটি এইটাই আছে না অপশনে, এইটাই হচ্ছে আমার খাদ্য সংরক্ষণে যে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করি তার মধ্যে একটা। খাদ্যবস্তু নষ্ট হওয়ার কারণ কি কি? জীবাণু দ্বারা, পচন, এনজাইম দ্বারা জারণ, আর ধাতব আয়নের প্রভাব, সবগুলাই তো। যে এই খাদ্যবস্তু নষ্ট হওয়ার কারণ এটা, এই খাদ্যবস্তু পচনের জন্য কোন গ্যাসটা দায়ী হয়, এটা কিন্তু হেল্প করে অক্সিজেনটা, একটা গ্যাস, সেই গ্যাসটা হচ্ছে অক্সিজেন, এটা কিন্তু হেল্প করে। সল্টিং, অবিস্তারণ পদ্ধতিতে সে পানি শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে। এই যে যে কথাটা বলছিলাম, খাদ্যবস্তু পচনে সব থেকে সহায়তা করে কোনটা? অক্সিজেন। অ্যান্টিঅক্সিডেন্ট কি? নিম্নলিখিত অ্যান্টিঅক্সিডেন্ট গুলো গাঠনিক সংকেত লিখবে, এটা রিটেনের জন্য, এটা রিটেনের জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট কি? যে এটা মূলত লিপিড বা চর্বি জাতীয় খাদ্যবস্তুর জন্য তো ব্যবহার করা হয়। চর্বি বা লিপিড অণুর জারণ বিযোজনে অংশগ্রহণকারী অক্সিজেন অণু ও লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলক শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে। এই সকল রাসায়নিক পদার্থকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলে থাকি। অ্যান্টিঅক্সিডেন্ট ডিটেইল আছে, সেখানে আসলেও আসতে পারে। বিএইচটি, প্রোপাইল গ্যালেট, টিবিএইচকিউ, এগুলার গাঠনিক সংকেত অন্তত না জানলেও ফুল মিনিং গুলা মনে রাখবা। একটু আগে বললাম বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এই টিবিএইচকিউ টারশিয়ারি বিউটাইল, বিউটাইল কিন্তু হাইড্রোকুইনন, হাইড্রোক্সি না, হাইড্রোকুইনন। নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কি কি ছিল? ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন এবং অধাতু সেলেনিয়াম। সেলেনিয়াম, তারপরে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, আর ভিটামিন ই, যার আরেকটা নাম টকোফেরল, আর ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এরপর বলছে যে কার খাদ্য ক্যালোরি বেশি? এটা শর্ট সিলেবাস বহির্ভূত, কিন্তু শুধু একটু মনে রাখতে হবে যে মহিষের খাদ্য ক্যালোরি কিন্তু সব থেকে বেশি, মহিষের খাদ্য ক্যালোরি সব থেকে বেশি। ইস্টের উপস্থিতিতে সুক্রোজের ফার্মেন্টেশন করলে কি পাওয়া যাবে? সুক্রোজকে ফার্মেন্টেশন করলে আমরা গ্লুকোজ পাবো। সুক্রোজের ফার্মেন্টেশন করলে কি পাওয়া যাবে ইস্টের উপস্থিতিতে? সুক্রোজকে যদি আমরা ফার্মেন্টেশন করি কি পাবো? এটা মূলত তাহলে আমাদের কিসের টপিক? ভিনেগারের টপিক। ভিনেগার থেকে যতগুলো প্রশ্ন থাকতে পারে এখানে সবগুলা বলা যায় একটু বেশি প্রশ্ন এখানে রাখা হয়েছে। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় আমরা কি তৈরি করি? অ্যালকোহল তৈরি করি। সুক্রোজের ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া যদি করা হয় সেখান থেকে কি পাওয়া যাবে? অ্যালকোহল পাওয়া যায়। কিন্তু যদি এইখানে বলতো সুক্রোজ, সেই জায়গায় ইনভার্টেস এনজাইম, তখন কি পাওয়া যেত? ইনভার্ট চিনি বা গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাওয়া যেত। চিটাগুড় ও এস্টার্চ থেকে ইথানল তৈরি প্রক্রিয়াতে গাজন প্রক্রিয়ায় বলবো আমরা। কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য কোন যৌগটা সব থেকে আমরা বেশি ব্যবহার করি? ফল পাকানোর জন্য তো কার্বাইড যৌগটা বেশি ব্যবহার করা হয়, আর ফরমালিন তো সংরক্ষণের জন্য ব্যবহার করে। ইডিটিএ ক্লেটিং এজেন্ট আমরা জানি, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড এখানে ক্লেটিং এজেন্ট।
এটা একটা প্রিজারভেটিভ, আর এগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট। এগুলাকে সাধারণত আমরা বলি ট্রেস এলিমেন্ট। সাথে কয়টা সন্নিবেশ বন্ধন থাকে? সাধারণত 6টা সন্নিবেশ বন্ধন থাকে। এই ইডিটিকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় দ্বিদন্তি লিগ্যান্ড। ইডিটিকে আমরা বলি দ্বিদন্তি লিগ্যান্ড। এখানে একটা কোশ্চেন দিয়েছে যে জুস সংরক্ষণে আমরা সাধারণত কোনটা ব্যবহার করব? জুস সংরক্ষণে আমরা কোনটা ব্যবহার করে থাকি? তাহলে এটা আমাদের কোন টপিক থেকে প্রশ্নটা আসছে? প্রিজারভেটিভস থেকে কিন্তু প্রশ্নটা দিছে। যদিও এরকম প্রশ্ন আমরা সচরাচর দেখি না, কারণ এগুলো একটু মনে রাখা একটু বেশি ডিফিকাল্ট, যে কোনটা সংরক্ষণের জন্য আমরা সাধারণত কোনটা ব্যবহার করি। তা এখানে যে অপশনগুলো আছে একটু খেয়াল করো। ভিনেগার আছে, তা ভিনেগার তো, তারপরে আছে সোডিয়াম বেনজয়েড সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ, সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ বলি যেটাকে আমরা। আর আছে হচ্ছে সোডিয়াম বেনজয়েড। এখন যদি একটু মনে করার চেষ্টা করো, সোডিয়াম বেনজয়েড দিয়ে আমরা কি কি সংরক্ষণ করি? যে ফলের আচার যেগুলো আছে, চানাচুর, চিপস, এইগুলা কিন্তু, বা টমেটো সস জাতীয় এগুলা আমরা সংরক্ষণ করে থাকি, তাই সোডিয়াম বেনজয়েড হচ্ছে না। তারপরে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড দিয়ে আমরা মেইনলি ফলের রস, কাঁচা ফল, এই রিলেটেড খাদ্যদ্রব্যগুলা। ফলের রস তো একটা জুস, তো সেইটার জন্য আমরা এখানে সালফার ডাইঅক্সাইড বলতে পারি, বা সালফাইড লবণ যেটা। আর ভিনেগার তো হবে না। এখন এই জায়গায় ভিনেগারটা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলি না আমরা? এইখান থেকে একটু মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচটা কত? 4.74, এতটুকু। বিএইচ এর ফুল মিনিং কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, ওই টলুইন বলতেছি, অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, এই যে সি নাম্বার অপশনে। না, বিউটাইলেটেড, বিউটা হাইড্রেটেড না, বিউটাইলেটেড প্রথমটা। প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় না কোনটা? ফরমালিন তো আমরা ব্যবহার করি না। ফরমালিন কি? মিথানলের 40% জলীয় দ্রবণ, তার মানে সেখানে 60% পানি থাকবে আর মিথানল থাকবে 40%। কোন পিএইচ এ ব্যাকটেরিয়া সাধারণত আমাদের ধ্বংস হয় না? ব্যাকটেরিয়া এটার থেকেও কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস খাদ্যে পানি থাকলে এবং 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয়, সেইখানে সাধারণত আমাদের কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে। আর 5.5 এর নিচে যদি পিএইচ আসে, তাহলে সেখানে ব্যাকটেরিয়া দ্বারা খাদ্যটা নষ্ট হয় না, সেই খাদ্যবস্তুটা ব্যাকটেরিয়া দ্বারা আমাদের নষ্ট হওয়ার তেমন সম্ভাবনা থাকে না। মাছ মাংস সংরক্ষণের জন্য আমরা কোন প্রিজারভেটিভস আমরা ব্যবহার করে থাকি? মাছ মাংস সংরক্ষণ, মাছ মাংসজাত দ্রব্য যেগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য কি কি আছে? সোডিয়াম বেনজয়েট না, সোডিয়াম নাইট্রেট, নাইট্রেটের যে যৌগগুলো, এইগুলাই আমরা ব্যবহার করি মাছ মাংস সংরক্ষণের জন্য। ফলের রসের জন্য কি? সালফারের যৌগ। মুক্তমূলক শোষণকারী কি ছিল? শোষণকারী একটি অ্যান্টিঅক্সিডেন্ট কি ছিল? এই যে টিবিএইচকিউ। ফল পাকানোর জন্য আমরা ইথিন ইউজ করি, ইথিন, তাহলে C2H4, ইথাইন না। দুধ থেকে ছানা তৈরি পদ্ধতিকে বলা হয় কোয়াগুলেশন। দুধ হচ্ছে এক প্রকার ইমালশন। গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে আমরা ব্যবহার করি না কোনটা? সেলুলোজ তো ব্যবহার করা হয় না। সেলুলোজ থাকে কোথায়? সেলুলোজ থাকে কাগজে। ভিনেগারের শতকরা 6 থেকে, পানি থেকে কতটুকু? 6 থেকে 10 দেখে যেন ভিনেগারে দাগ দিও না, অ্যান্সার করো না। ভিনেগারে বলছে পানি থেকে কতটুকু? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে, তাহলে বাকি 94 থেকে
90% তোমার পানি থাকবে। মড ভিনেগার প্রস্তুতিতে নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়া সমূহ সংঘটিত হয়। এই রাসায়নিক বিক্রিয়া ক্রমটা PQRS এর জন্য নিচের কোন ক্রমটা সঠিক হবে? টোটাল যে তোমার ভিনেগার প্রস্তুতিতে যে বিক্রিয়াগুলো ছিল সেই বিক্রিয়াটা এখানে টোটালটা দেওয়া হয়েছে। এই একটা পড়লে বলা যায় তোমার আর অন্য কোনো কিছু পড়া লাগতেছে না। তা আসো আমরা এই বিক্রিয়াটা আগে সলভ করি। কি কি দিছে এখানে? প্রথমে পি, পানি, ম্যালটেজ এনজাইম। এখানে দিছে কি ম্যালটেজ এনজাইম, সেখানে কি আসতেছে কি, ওর এখানে জাইমেস এনজাইম দেওয়া আছে। তার মানে অবশ্যই এটা হচ্ছে আমাদের ইনভার্সিনি। ইনভার্সিনি মানে কি C6H12O6, কারণ যাকে জাইমেস দেওয়া হয় সেখানে আমরা কি পাই, ইথানল পাই, C2H5OH এবং কার্বন ডাই অক্সাইড পাই। একটু আমি একটু সাইড নিয়ে আসি। আবার একটু আমি যদি বলি, দেখো প্রথমে বিক্রিয়াগুলো একটু মাথায় নিয়ে আসবা। চিনি বা সুক্রোজকে যদি ইনভার্টেস এনজাইম দাও বা ম্যালটেস এনজাইম দাও, C12H22O11, এটা হচ্ছে চিনি বা সুক্রোজ। ম্যালটেস এনজাইম দিলে সেখান থেকে তুমি পাবা ইনভার্ট সুগার, যেটাকে আমরা বলি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। মানে এখানে তুমি বলতে পারো C6H12O6 কিউটাই। এখান থেকে আর তাহলে কি হবে, জাইমেস এনজাইম দিলে সেখান থেকে আমরা পাই C2H5OH। জাইমেস এনজাইম দিলে সেখান থেকে টেম্পারেচার 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। ওই যে ইথানল, ইথানলের সাথে অক্সিজেন এবং অ্যাসিটোব্যাক্টার যদি দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা 6% অ্যাসিটিক অ্যাসিড পাই। তাহলে এই এসটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে পি কি, পি হচ্ছে C12H22O11, C12H22O11, এই বিসিডি সবগুলোতে আছে। কিউটা হচ্ছে C6H12O6, C6H12O6 এটাতে আছে, আর ওটাতে তো নাই, তার মানে বি তো কারেক্ট, বাকি তো দেখার দরকার নাই। সুক্রোজের আদ্র বিশ্লেষণে আমরা কোনটা ব্যবহার করি, ইনভার্টেস। সুক্রোজের আদ্র বিশ্লেষণে ইনভার্টেস ব্যবহার করা হয়। এস্টার্সকে ম্যালটোজে পরিণত করতে কোন এনজাইম লাগবে, মল্টেস এনজাইম লাগবে। এস্টার্স থেকে ম্যালটোজ, ম্যালটোজ তো একটা শর্করা। ভিনেগার তৈরির মিশ্রণ কি, ভিনেগারে কি থাকবে, টোটাল 100% যদি বলো 6 থেকে 10% এর মধ্যে যে কোনো কিছু অ্যাসিটিক অ্যাসিড হবে। দেখো 8 ml হতে পারে অ্যাসিটিক অ্যাসিড, আর বাদ বাকিটুকু পানি নিতে হবে। সমীকরণ তো আমরা অলরেডি করছি, রিটেনে আসতে পারে। সংকেতগুলা, ভিনেগারের সংকেত, ফরমালিনের সংকেত কি, ভিনেগার প্রস্তুতির বিক্রিয়া, এই হচ্ছে ভিনেগার প্রস্তুতির বিক্রিয়া এখানে রাখা হয়েছে। ভিনেগার প্রস্তুতির স্টেপ গুলা জানতে চাইতে পারে যে 3টা স্টেপ আছে, কোন পদ্ধতির কি নাম। তা ইনভার্টেস এনজাইম দিলে যে ইনভার্সিটি পাই এটাকে আমরা বলি আদ্র বিশ্লেষণ, কারণ পানি দিয়ে ভাঙতেছি না, এটাকে কিন্তু বলা হয় আদ্র বিশ্লেষণ। এরপরে জাইমেস এনজাইম দিলে সেখান থেকে পাই হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন। এই যে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমরা অ্যালকোহল পাই, এই কোশ্চেনটা কিন্তু একটু আগে আমরা সলভ করছি। গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমরা অ্যালকোহল পাই, আর জারণ প্রক্রিয়ায় আমরা অ্যাসিটিক অ্যাসিড পাই। এই আমরা শেষ করছি যে কর্মমুখী রসায়ন থেকে যে সকল প্রশ্ন আসতে পারে এগুলো শেষ করছি। রিটেনের জন্য তুমি ভিনেগার প্রস্তুতির বিক্রিয়াটা পড়বা, যে সকল সংকেতগুলো এখানে দেখতে বলছে ওগুলো একটু দেখবা, এগুলো এনাফ। তড়িৎ রসায়ন এবং কর্মমুখী রসায়নে এর বাইরে থেকে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। যে ভার্সিটির জন্য তুমি পড়ো না কেন, যে ভার্সিটির পরীক্ষায় তুমি দাও না কেন, ক্লাস আগেরটা নিচে একটা কমপ্লিট করলে এবং যে কোনো একটা প্রশ্ন ব্যাংক, ধরো তুমি খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা এ এন্ড বি ইউনিট দুইটাতেই, তুমি প্রশ্ন ব্যাংকটা একটু দেখবা, দেখবা কোনো প্রশ্নে তুমি আটকাচ্ছ না, সব প্রশ্ন নিজেই সলভ করতে পারতেছো। আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।